বানের জলে ভাসছে ফেনীর ৩৫ গ্রাম। ৩ বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা। এসএসসির ফল প্রকাশ আজ। অপেক্ষা ফুরাচ্ছে ১৯ লাখ শিক্ষার্থীর, থাকছে না আনুষ্ঠানিকতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার। রোজার আগে হতে পারে ভোট। সুন্দরবনে বেড়েছে বনদস্যুর তৎপরতা। পেশা ছাড়ছেন বনজীবী সহ অনেকে, রাজস্ব হারানোর শঙ্কা। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। বানের পানিতে ভাসছে ফেনীর ৩৫ গ্রাম। ২২টি জায়গায় ভেঙেছে ৩টি নদীর বাঁধ। দুর্ভোগে কয়েক হাজার পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি। এদিকে টানা বৃষ্টিতে কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে মাদ্রাসা, কারিগরি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষাও। ভারী বৃষ্টি সাথে পাহাড়ি ঢল, এতেই দুর্যোগ নেমেছে সীমান্ত জেলা ফেনীতে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে 15টি স্থানে। প্লাবিত হয়েছে অন্তত 22টি গ্রাম। বানের পানিতে ডুবেছে বসতভিটা। অনেকে চলে গেছেন আশ্রয়কেন্দ্রে। ভেসে গেছে বীজতলা ও পুকুরের মাছ। বিদ্যুৎ নেই বেশিরভাগ এলাকায়। এ অবস্থায় দুর্ভোগে কয়েক হাজার পরিবার। এখনো কোনো সহযোগিতা পাই নাই, খানা দানা এখনো স্যার কোনো কিছু নাই, খাইতে পারি নাই। গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, পানিতে ভাসিয়ে যাইয়ে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরশুরাম ও ফুলগাজী উপজেলা। তারপরও কেউ হাঁটু পানি মারিয়ে কিংবা ট্রাক্টরে যাচ্ছেন গন্তব্যে। মরি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে, পানির চাপ দিতেছে, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। খাই বান্ধ হয় না, নর্মাল করে বাঁধবে, এই বাঁধ টিকে না। এই সুড়ঙ্গটা আজ থেকে 2 বছর আগের, এখানে আজকে 2 দিন না, এটা 2 বছর আগের। তাহলে ওনারা 1 বছর পর হইলেও এটা সংস্কার করার দরকার উচিত ছিল। এদিকে টানা বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। বৃষ্টি অব্যাহত থাকলে শহরের পাশাপাশি কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়িতে গত বছরের মতো স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। একটু বৃষ্টি পড়লে পানি হয়ে যায়। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না। গাড়ি পাওয়া যায় না, যে রাস্তা দিয়ে যাব, প্রচন্ড পানি, রিক্সা বা অন্য কোনো গাড়ি যাইতে যায় না। বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল শহরও। বিশেষ করে অক্সফোর্ড মিশন ও এম এ জলিল সড়কের বাসিন্দারা বেশি দুর্ভোগে। আপনার এই বটতলা রোডটা একটু বৃষ্টি পড়লেই ভরিয়ে যায়। অত্যন্ত দুর্ভোগের মধ্যেই আছে। উপযুক্ত ড্রেন নাই, পানি নিষ্কাশন হচ্ছে না। আমাদের এই খাল বিলগুলো যদি পরিষ্কার করতো বা নালামালা যদি পরিষ্কার করা হতো, তাহলে এই অবস্থা আমাদের হতো না। কখনো হালকা, কখনো ভারী বৃষ্টি, এতে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন। শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। নাদিম হোসেন, চ্যানেল 24। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ফেনীতে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যেতে চাই আশরাফুল আলম আকাশ, তার কাছে। আকাশ, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি খবর দেখছেন আপনি, সেটা আমাদেরকে জানাবেন। ফারুক, এখন আমি আছি ফেনীর ফুলগাজীর আনন্দপুর এলাকায়। যদি বলি, এই যে জায়গাটি দেখছেন, এখান থেকে আসলে পানি যে শুরু হয়েছে, এই পানির বিস্তৃত যে পুরো উপজেলার মধ্যে আসলে ছেয়ে গেছে। ফুলগাজী সহ পরশুরাম, এই দুটি উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানির কারণে। আর গত 2 দিন ধরে কিন্তু এখানে বন্যার যে চলমান অবস্থা, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আর আপনি দেখতে পাচ্ছেন যে সড়কগুলো, প্রত্যেকটা সড়ক কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। যদি বলে রাখি, মূলত পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণেই কিন্তু এই বন্যাগুলো দেখা দিয়েছে এলাকায়। এখনো 1 বছর শেষ হয়নি। আমরা দেখেছিলাম 24 সালে কিন্তু খুব মারাত্মক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ফেনী সহ আশপাশের জেলাগুলোতে। ঠিক একইভাবে কিন্তু এবার ফেনী সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য আমাদেরকে যেটি বলছে যে ভারতের ত্রিপুরা থেকে আসলে যে পাহাড়ি ঢলটি নেমেছে সেটি সহ শুরু করে যে অতিমাত্রার বৃষ্টি, এই কারণেই কিন্তু মূলত এইবারের যে বন্যা পরিস্থিতির অবনতি সেটি কিন্তু হতে যাচ্ছে। তবে গতকাল থেকে বলা যায় যে এখন পর্যন্ত যে পার্শ্ববর্তী মুহুরী নদী আছে, মুহুরী নদীতে কিন্তু এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে যদি বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক থাকে আর যদি পাহাড়ি ঢল যদি না নামে তাহলে কিন্তু বলা যায় যে কি এই বন্যা পরিস্থিতি আগামীকাল থেকে উন্নতির দিকে যেতে পারে। যেহেতু পরশুরাম থেকে এই পাহাড়ি ঢলটি নামা শুরু করেছে, এখন স্থানীয়দের তথ্য মতে পরশুরাম যে উপজেলাটি আছে সেদিকে কিন্তু পানি অনেকটা নামতে শুরু করেছে, যে পানিগুলো আসলে ফুলগাজী হয়ে তারপরে সদর তারপরে সোনাগাজী হয়ে কিন্তু নদীতে পড়ছে। সেই হিসেবে এখন পর্যন্ত আমরা গতকাল রাত থেকে দেখছি যে ফুলগাজীর বিভিন্ন 6টি ইউনিয়নের মধ্যে প্রায় বেশিরভাগ গ্রাম কিন্তু এখন বন্যায় প্লাবিত অবস্থায় আছে, অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফসলি জমি তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশের যে অবস্থা, এখানে ফসলি জমিও অনেকটা বিনষ্ট হয়েছে। সব মিলে জনজীবন কিন্তু অনেকটা বিপদগ্রস্ত হয়ে আছে। আর এখন পর্যন্ত স্থানীয় যারা আছেন এখানে তারা কিন্তু বলা যায় যে খুব একটা যে সহযোগিতা পাচ্ছেন সেরকম কিন্তু না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবি থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিন্তু উদ্ধার যে কার্যক্রম সেটি করে যাচ্ছেন। এখন পর্যন্ত অনেকগুলো আশ্রয় কেন্দ্র এখানে খোলা হয়েছে, বিশেষ করে যে প্রাইমারি স্কুলগুলো আছে, হাই স্কুলগুলো আছে, সেগুলো কিন্তু এখানে খোলা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 5,776 জন কিন্তু এখন পর্যন্ত যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু আশ্রয় নিয়েছেন। 20,000-এর বেশি মানুষ কিন্তু 2টি ইউনিয়নে 2টি উপজেলায় মিলে বর্তমানেও পানিবন্দী অবস্থায় আছেন, তারা কিন্তু এখনো কোনো আশ্রয় কেন্দ্রে আসতে পারেননি। আর এমন কিছু রিমোট এলাকা আছে যেখানে আসলে এখন পর্যন্ত যাওয়ার কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। বলা যায় যে এখানে এখন পর্যন্ত নৌকা থেকে শুরু করে বোর্ডেরও কোনো ব্যবস্থা রাখা হয়নি যে ওই জায়গাগুলোতে গিয়ে ওইসব মানুষকে দেখা যাবে। তবে আজকে থেকে আসলে বিজিবি থেকে শুরু করে যে উদ্ধার টিমগুলো আছে তারা কিন্তু প্রত্যেকটি এলাকায় যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে, যেন যারা আটকা পড়েছে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে নিরাপদে আনতে পারে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আরেক সহকর্মী দিলদার হোসেনের কাছে। দিলদার, আমরা আপনার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি বানের জলে লোকালয়ে ঢুকছে, অন্যান্য জায়গার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? হ্যাঁ ফারুক, যেমনটি বলছেন এই বানের জলে, এটা হলো ফেনী পশ্চিম আঞ্চলিক মহাসড়ক। এখানে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে, কিন্তু পানি আমরা গতকালকে অবশ্য আরো অন্য এলাকাগুলোতে আরো বেশি পানি দেখেছি, তবে ওইসব এলাকাগুলোতে পানি কমে গিয়েছে। তবে এই এখন নতুন এলাকাগুলা প্লাবিত করছে। আমরা গতকালকে 15টি ভাঙ্গন দেখেছি, আজকে আমরা 20টি ভাঙ্গন বা তারও অধিক ভাঙ্গন আমরা শুনতে পেয়েছি এবং আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছেন। তবে এখানে যে পানিগুলা রয়েছে, এই পানিগুলা উজানের বৃষ্টিপাত যদি না হয় তাহলে এই পানিগুলা কমে যাবে। তবে গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত এখন পর্যন্ত বৃষ্টিপাতে ফেনীতে না হওয়ার কারণে পানি কিছুটা স্থির বলা যায়, আবার কোনো কোনো এলাকায় কমেছে আর নতুন কিছু এলাকায় প্লাবিত হয়েছে। আমরা এই নতুন নতুন এলাকাগুলো প্লাবনের খবর পেয়েছি। তবে এখানে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি, জেলা প্রশাসন থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন সাধারণত যেতে চান না। আবার যারা না যাওয়ার কারণটাও আমরা জেনেছি, তারা বলতে চাচ্ছেন যে নিরাপত্তাজনিত কিছু কারণ রয়েছে, এসব কারণে যেতে চান না। আর বিশেষ করে তারা সর্বশেষ যদি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাহলে তারা যাবেন। তবে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, সে তথ্য অনুযায়ী পানি এত বেশি বাড়ার সম্ভাবনা নেই বলে তারা মনে করছেন এবং আমাদেরকে যেটা জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। তবে মুহুরী সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এই এলাকার জন্য একটা অভিশাপ। প্রতি বছর এই সময়টা এলে 7-8 বার করে পানি ঢুকে খুব ক্ষয়ক্ষতি করে থাকে। তবে এবারের স্থানীয় লোকজন, প্রশাসন এবং যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তাদেরকে জানিয়েছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেন এই যে বেড়িবাঁধটা স্থায়ীভাবে করা হয়।
তাহলে তারা এই এলাকার লোকগুলা অন্তত রক্ষা পাবে। কিন্তু এদিকে পানি উন্নয়ন বোর্ড এবং যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু বরাবরই আশ্বাস দিয়ে যাচ্ছেন যে এই স্থায়ীভাবে মেরামত করা হবে, কিন্তু স্থানীয় লোকজন কিন্তু এটাতে আশ্বস্ত হতে পারছেন না। সব মিলিয়ে এখানে তারা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ চাচ্ছেন, তাতে করে যদি তাদের সমস্যাটা সমাধান হয়। এই ছিল আমার সর্বশেষ। দিদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জাহিদুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। জাহিদ, এখন বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনার এলাকায়? ফারুক, গতকালকে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি কিন্তু গত 3 দিন ধরে চলছে কুমিল্লায়, আমরা যেটুকু দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী, আমরা তার সাথে কথা বলেছিলাম। তো তিনি আমাকে যেটুকু তথ্য জানিয়েছেন যে আপনার গোমতীর যে পানি সেটা কিন্তু বিপদসীমার একেবারেই কাছাকাছি চলে এসেছে। বলা যায় যে আপনার 1.65 সেন্টিমিটার যেটা সেটা নিচে রয়েছে এবং 9.65 সেন্টিমিটার যেটা সেটা উপরে চলে গেছে। তো এক্ষেত্রে বলা যায় যে কুমিল্লায় কিন্তু শঙ্কা তৈরি হয়েছে বন্যার। বিশেষ করে গত বছর আমরাও দেখেছি যে গোমতীর পানির বেড়ে যাওয়ার কারণে কিন্তু বন্যা হয়েছিল এবং সেখানে কিন্তু কুমিল্লার বেশ কয়েকটি উপজেলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সম্ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল রাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম তিনি কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। আজকে যে পরীক্ষা ছিল সেটা স্থগিত ঘোষণা করেছেন। উজানের পানি এবং যে বন্যা প্লাবিত হয়েছে, যে কারণে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না, এটাকে সামনে রেখে কিন্তু আজকের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে গোমতীর যে নদী সেটা কিন্তু স্রোতের যে প্রবাহ সেটা কিন্তু রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চেয়েছিলাম আসলে আমাদের কুমিল্লার সম্ভাবনাটা কতটুকু। তিনি আমাদেরকে যে তথ্যটুকু দিয়েছেন যে আসলে কুমিল্লার গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত যে হারে বৃষ্টির পানি এবং ত্রিপুরা থেকে আসা পানি বৃদ্ধি পেয়েছে, সেটার কারণে কিন্তু আসলে বন্যার সম্ভাবনা খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং আশা করছেন যে এখানে যদি পানি এইভাবে গতি থাকে তাহলে কিন্তু কুমিল্লা বন্যার সংখ্যা রয়েছে। এবং ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার যেসব চরাঞ্চল এলাকা রয়েছে এবং কিন্তু আশপাশে যারা লোকজন রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। এবং আমরা দেখেছি গতকালকে বিকেল থেকে এই চরের মানুষ যারা ছিলেন তারা কিন্তু তাদের যে বাসস্থান রয়েছে, আসবাবপত্র তারা অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন, যাতে করে তারা আসলে গোমতীর পানির যে ভয়াবহ থাবা সেটা কবল থেকে যেন রক্ষা পেতে পারে। অনেকেই দেখেছি যে আসলে এই বৃষ্টির মধ্যে কষ্ট করেই কিন্তু তাদের বাড়িঘর যে আসবাবপত্র রয়েছে এগুলো স্থানান্তর করেছেন। তো এক কথায় বলা যায় যে আসলে যেটুকু দেখেছি যে আসলে বন্যা কবলে পড়েছিল গোমতী পাড়ে যারা মানুষ, তারা কিন্তু এবার আগে থেকে সতর্ক অবস্থানে রয়েছে এবং সেটাকে সামনে রেখে গতকাল থেকে তারা নিরাপদ আশ্রয়ে তারা ছুটে চলেছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। এদিকে ভারী বৃষ্টি হলেই সিলেটের বিভিন্ন এলাকায় পাহাড় টিলা ধসে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এরপরও থামছে না ঝুঁকি নিয়ে টিলার পাদদেশে বসবাস। বৃষ্টিপ্রবণ এই অঞ্চলে গেল 5 বছরে টিলা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। চলতি বছরের 1 জুন সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ এলাকায় টিলা ধসে মারা যান একই পরিবারের 4 জন। টিলা ধসের ঘটনায় গত বছরের 10 জুন নগরীর চামিলিবাগে স্বামী, স্ত্রী ও তাদের 1 সন্তানের মৃত্যু হয়। এর আগে 2022 সালেও টিলা ধসে মারা যান একই পরিবারের 4 জন। গত 5 বছরে টিলা ধসে এ অঞ্চলে মারা গেছেন অন্তত 20 জন। প্রতি বছর টিলা ধসে প্রাণহানি ঘটলেও থেমে নেই টিলা কেটে জনবসতি স্থাপন। দুর্ঘটনার আশঙ্কা জেনেও টিলায় ও টিলার পাদদেশে বসতি গড়ছেন সবাই। এনি টাইম, এটা কোনো টাইম নাই, এনি টাইম যে কোনো সময় ভেঙে ক্ষতিগ্রস্ত হতে মানুষ মারাও যাইতে পারে। কোনোখানে তো যাওয়ার জায়গা নাই, থাকারও জায়গা নাই, হইতে কিছু জায়গা লইয়া থাকি আর কি। পরিবেশবিদদের দাবি, টিলা কাটা রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলো উদাসীন, নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। টিলা কাটা প্রতিরোধ করতে হলে প্রশাসনকে যেভাবে শক্ত অবস্থান নিতে হবে সেই অবস্থানটা আসলে প্রশাসন নিতে ব্যর্থ হচ্ছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে এখানে যখন যারা দায়িত্ব পালন করেন সীমিত সময়ের জন্য এখানে তাদের চাকুরি সূত্রে আসা, এই জায়গার এখানকার ভূপ্রকৃতিকে তারা ওইভাবে করে ওন করেন। পরিবেশ অধিদপ্তর বলছে, মামলার দীর্ঘসূত্রিতা ও জনবলের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। এখানে অনেক সময়
ভূমির মালিকানা একটা ইস্যু থাকে। এই বিষয়গুলার তদন্ত করা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তবে আমরা কিন্তু মামলাগুলো আমাদের তদন্ত কর্মকর্তারা যথাসাধ্য চেষ্টা করেন যত দ্রুত তদন্ত রিপোর্ট দেওয়া যায়। জেলায় পাহাড় টিলার সংখ্যা 412টি, যার মধ্যে গত 1.5 দশকে নিশ্চিহ্ন হয়েছে 61টি টিলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা নদীর খরস্রোতে বিপর্যস্ত গাইবান্ধার চরাঞ্চলের মানুষ। বন্যা, নদী ভাঙনে বারবার হারান ঘরবাড়ি, ফসলি জমি। তবুও বাঁচার চেষ্টা তাদের সরকারি বেসরকারি উদ্যোগে যেন অপ্রতুল। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। নদীর মতো রমলা রানীর জীবনেও কম হয়নি বাঁকবদল। হাতে কড়া পড়া দাগ, কপালে জমেছে ভাঁজ। বয়স এখন 76। জন্মের পর যে ভিটে মাটি দেখে বড় হয়েছিলেন, সেসব এখন কেবলই স্মৃতি। দলিল করা আছে জমি ভাঙি এখন টুটি গিয়েছে, না গেছিল আমার বাপের মায়েরা কওয়া করে ভাঙা খেয়ে কওয়া হবে। পুরানা ব্রহ্মপুত্রের খরস্রোতা ঢেউয়ে ভেসে চললে চোখে পড়ে কত শত চর, কোথাও ভাঙছে পার। ভাঙনের তোপে নাকানি চুবানি দশা গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটার চরবাসীর। খরপোশের চিন্তায় চরের মানুষের পড়ালেখার ফুরসত যেন বিলাসিতা। জানা বোঝা নেই রেকর্ড খতিয়ানের মতো দালিলিক বিষয়পত্তর। তাই চর জাগলেও কপাল খুলে না ভিটে হারার। এ সুযোগে জমির মালিক হয় দখলদার, জোরদার। এখানে আশার আসে ভাঙনের ডাক নিয়ে, হাহাকারের মাতম তুলে। এখানে একটা কথা সবার মাঝে প্রচলিত, ভাঙন শুরু হয় যার, কপাল পুড়ে তার। 90-এর ঘরে এখন জেদন সর্দার। ভাঙনের কবলে ময়মনসিংহ থেকে সরে সরে গাইবান্ধা এসেও রেহাই পাননি, হয়নি স্থায়ী বসত। কেবল নতুন বাড়ি গেলাম, এইখানে মধ্যে 3টা ভাঙা দিলাম। এই জীবনে কয়টা দিচ্ছেন? জীবনে 9টা ভাঙা দিলাম। গাইবান্ধার সীমানা ছুঁয়েছে ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা। 3 বড় নদীর কারণে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা অর্থাৎ জেলার বেশিরভাগ অংশেই বর্ষায় নদী ভাঙনের চাপ। আষাঢ়ে, শ্রাবণে বন্যার তোপ, চৈত্রে আসে খরা। জলবায়ুর এই বিরূপতা সয়েই জমি জিরাত হারিয়ে দিন আনেন দিন খান দশা মানুষজনের। নামমাত্র মজুরিতে কাজ করেন কৃষি শ্রমিক হিসেবে। মাসের এলা ভুট্টা তুলি, মাসের এলা মজ তুলি, মজের সময় এলি এটা ওটা কুড়া মুড়া এখন বুড়া খুদ্া 4 জন মানুষ পালি আমি এখন আর কি মহিলা মানুষই। দিন 400 করে দেয়, 300 করে দেয়। আবার যদি মরিচ নেই 3 কেজি করে মরিচ দেয় সারাদিন তুলে। বড় বাড়ি আছে তাদের কাছে চাই, মনে করেন যে আদিয়াবাদ করি। এই এলাকায় ধান ছাড়াও মরিচ, ভুট্টা, তিল, বাদাম, কাউন উৎপাদন ভালো হয়। কেউ কেউ হাঁস মুরগিও পালেন, কেউ আবার গরু, ছাগল বা ঘোড়াও লালন পালন করেন। কাজ করে ছাগল, গরু, বাছুর করলাম, কইরে আয় বৃদ্ধিমূলক কাজের সাথে জড়িত থাইকে সংসার উন্নত করলাম। কাজ কাম সব বন্ধ আফা, এখন যে আমরা বাইরে যে বারে 2টা টাকা কামাই করার আঙ্গের ক্ষমতা নাই। পরের জমিতে বাড়ি করে আসি, 4 জমি চাষাবাদ করে খাই। চরবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থার পরিমাণ কম। সুইডেন দূতাবাসের সহযোগিতায় এমজেএফ জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়নে কিছু কাজ করছে। জনপ্রতি মোটে 5,000 টাকা ঋণ পান ক্ষতিগ্রস্তরা। তাদের আমরা এককালীন অনুদান দিচ্ছি, যেটা দিয়ে তারা নিজেরা আয়মূলক কাজের সাথে যুক্ত হবে। জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এসব কৃষক ও কৃষি শ্রমিকদের কিছুটা সহায়তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা আমাদের এই তার পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম আসে ফসলের, সেগুলো প্রদান করে থাকি। এছাড়াও চর উন্নয়ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি। এসব মানুষের জীবনের চাকা ঘোরাতে সভা, সেমিনারে কত আলোচনা, পরিকল্পনা, কিন্তু কপালের ভাঁজে জমা যে দুঃখের দাগ, তা কতটা ঘোচাতে পারে সেসব? সেই প্রশ্ন থেকেই যায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, খাইটামারি, গাইবান্ধা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা আজ দুপুর 2টায় ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। জানা যাবে মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করে।
ফলাফল ঘোষণা নিয়ে এবার থাকছে না আনুষ্ঠানিকতা। এসএসসির ফল প্রকাশের পরের দিন থেকে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল, শেষ হয় 13 মে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ভোটের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কবে হবে নির্বাচন? এই প্রশ্নে সরগরম রাজনীতির মাঠ। বসে নেই কর্তা ব্যক্তিরাও। তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয়। একটা প্রকৃত নির্বাচন এ সময় প্রেস সচিব বলেন, এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়া হয়। সেভাবেই সবাইকে কাজ করতে বলা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে। আইন শৃঙ্খলা বাহিনীতে সদস্য কম থাকলে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়। এ সময় উঠে আসে অন্তত 8 লাখ সদস্য প্রয়োজন হবে নির্বাচনী দায়িত্বে। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রেস সচিব জানান, 16 বছরের বিস্মৃতি কাটিয়ে মানুষ যেন ভালো স্মৃতি নিয়ে ভোট দিতে পারে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এবার প্রায় 2 লাখের মতো দেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানান প্রেস সচিব। শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। 5 আগস্ট ও তার আগে পুলিশের বিতর্কিত ভূমিকা দেখেছে মানুষ। নির্বিচারে ছাত্র জনতার বুকে গুলিসহ ক্ষমতার অপব্যবহার ছিল তাদের নিত্যদিনের ঘটনা। এর পেছনে অতি উৎসাহী কিছু কর্মকর্তা ও বিগত সরকারের মদত ছিল বলে মত বিশ্লেষকদের। পেশাদারী মনোভাব ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ কমিশনের অধীনে পুলিশকে পরিচালনা করার পরামর্শ সাবেক পুলিশ কর্মকর্তাদের। ফয়সাল হোসেনের রিপোর্ট। উত্তাল 19 জুলাই 2024। নৃশংস হামলার মুখে রাজধানীর রামপুরার একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে আশ্রয় নেন আমির হোসেন। জীবন বাঁচাতে তার প্রাণবন্ত চেষ্টাও এতটুকু হৃদয় গলেনি পুলিশের। নিরস্ত্র যুবককে একে একে 6 রাউন্ড গুলি করে 2 পুলিশ সদস্য। ভাগ্যক্রমে বেঁচে গেলেও 1 বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্ত আজও তাড়িয়ে বেড়ায় তাকে। আরেকটা এই জায়গাটা লাগছে, ওই জায়গাটা হারিয়েছে, তারপরে যে একটা এন্দিয়া লাগছে, ওই দিক দিয়ে হারিয়েছে। আমার মনে হইতেছিল আর কি আমি বাইচে আর ফিরতে পারবো না, যে এতগুলা গুলি গেছে, আমার পা মাও লড়াইতে পারতেছিলাম, সে জায়গায় রক্ত দিয়ে বলে যাইতেছিল। 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় বর্বরতার চূড়ান্ত রূপ দেখায় শেখ হাসিনার পুলিশ। 6 জনকে গুলি করে হত্যার পর জ্বালিয়ে দেয়া হয় পেট্রোল দিয়ে। যে ঘটনায় আশুলিয়া থানার পরিদর্শক আরাফাতের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই দিন চানখারপুল এলাকায় আর্ম পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাজসহ বেশ কয়েকজনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। 2024 সালের 16 জুলাই থেকে 5 আগস্ট সারা দেশে
এমন নারকীয় হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায় পুলিশ সহ আরও কয়েকটি বাহিনী। বছর পেরোলেও কতটুকু শুধরাতে পেরেছেন তারা? 5 আগস্টের আগে জুলাই আগস্টকে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে জনগণকে একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। সেইখান থেকে বর্তমানে আমরা পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছি। পুলিশের সাবেক এই কর্মকর্তা মনে করেন, পুলিশের দানবীয় চেহারার পেছনে আছে অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা ও বিগত সরকারের মদদ। এই দলীয় লোক হওয়ার কারণেই তারা কিন্তু অতি উৎসাহী হয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য ফায়ার আর্মস ইউজ করছে, এত হত্যাযজ্ঞ চালাইছে। এর বাইরে কিছু আছে যারা ঊর্ধ্বতন সিনিয়র পুলিশ অফিসার, যারা এক্সট্রিমলি আওয়ামী লীগার, তারা নির্দেশ দিয়ে জুনিয়র লেভেলকে এই কাজগুলো করাইছে। পেশাদারিত্ব ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ কমিশনের অধীনে পুলিশকে পরিচালনা করার পরামর্শ এই সাবেক কর্মকর্তার। না হলে সামনের দিনেও রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যবহার করা হতে পারে পুলিশকে। তো এই স্বাধীন পুলিশ কমিশন হলে এরা পলিটিক্যাল ইন্টারফারেন্স হইতো না, আমলাতান্ত্রিক জটিলতা হইতো না, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। রাজশাহীতে 18 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন বেগবান হয়। এক দফা দাবি ঘোষণার পর তা পুরো নগরীতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় সেদিন দুপুরে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শেষবারের মতো ছোবল মারে রাজশাহীর আন্দোলনকারীদের ওপর। তারা শিক্ষার্থী অপূর্বকে মেরে চোয়াল 2 ভাগ করে দেয়। আরেক শিক্ষার্থী সালমানের মেরুদণ্ডে গুলি করে তারা। সেই গুলি আজও বয়ে বেড়াচ্ছেন সালমান। আবরা শাহরির রিপোর্ট। 5 আগস্ট 2024 দুপুর 1:30টা, রাজশাহী নগরীর আলুপট্টি এলাকা। শিক্ষার্থী কৌশিক ইসলাম অপূর্বের পায়ে গুলি করে আওয়ামী লীগ কর্মীরা। অপরাধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দেয়া। প্রাণে বাঁচতে পালানোর চেষ্টা করেন তিনি, কিন্তু 5 জনের একটি দল তাকে মারধর করে নির্মমভাবে। ওর হাতে যেটা ছিল আসলে কি অস্ত্র ছিল আমি বুঝতে পারিনি। ভাগ্যক্রমে সে যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফেরেন অপূর্ব। সেদিনের হামলায় পায়ে লাগা গুলি সফলভাবে বের করা হয়, কিন্তু ভেঙে আলাদা হয়ে যায় মুখের চোয়াল। 2 বার অপারেশন করেও স্বাভাবিক হয়নি মুখমণ্ডল। গুলিটা লাগার পরে আসলে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু আমার আসলে পায়ের আঙ্গুল নড়াতে খুবই সমস্যা হয়। আমার পায়ের আসলে লিগামেন্ট ছিঁড়ে গেছিলো কিনা আমার ঠিক সেটা বলতে পারবো না, ডাক্তারও সেটা উল্লেখ করে দেয়নি, কিন্তু আমি আমার পায়ের কোনো রকমের আঙ্গুল নড়াতে পারি না এখনও। এবং আমার মুখের যেহেতু হাড্ডি ভেঙে গেছিলো, এটার অপারেশন হয়েছে ঠিকই, কিন্তু এই অপারেশনটা আসলে 100% সাকসেসফুল হয়নি। এই কারণে আমাকে দাঁতে এখন পর্যন্ত তার বেদিনে ঘুরতে হচ্ছে। আন্দোলনে আহতদের তালিকায় আছে অপূর্বের নাম, তাই সরকার থেকে পাচ্ছেন সুযোগ সুবিধা। কিন্তু এমন সুবিধা পাওয়ার আশায় কি আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি? অনেকে ভাবে যে আমরা জুলাই গেছিলাম আমাদের স্বার্থ হাসিলের জন্য, আমাদের আসলে কোনো স্বার্থ ছিল না। এখন সরকার আমাদেরকে কিছু টাকা পয়সা দিতে যাচ্ছে, বাড়িঘর দিতে যাচ্ছে, কিন্তু আমরা কি আসলে তা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম হচ্ছে আমাদের দেশটা যেন আমরা যেরকম চাই, আমাদের স্বপ্নের একটা দেশ আমরা যেন গড়তে পারি। সেটা কি আসলে হচ্ছে না। আমরা আসলে এই জায়গা থেকে ব্যর্থতার দিকে আগাচ্ছি ধীরে ধীরে। রাজশাহীতে জুলাইয়ের উত্তাল দিনে বুলেট বিদ্ধ হয় শিক্ষার্থী সালমানের মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে। চিকিৎসায় জীবনের ঝুঁকি থাকায় সেই বুলেট আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। 7টা যে লাড়ি ছিঁড়ে গেছিল সেগুলো মোটামুটি রিপেয়ার হয়েছে, কিন্তু সবচেয়ে বড় জটিল বিষয় হলো আমার L5 এবং L4 এর মাঝামাঝি পর্যায়ে আমার একটা 7.mm এর গুলি আছে বা বুলেট আছে যেটাকে বলে। তো এই বুলেটটা বের করা সম্ভব হয় নাই। এই বুলেটটা বের করতে গেলে যদি কোনো মতো আমার স্পাইনাল কর্ডে আঘাত পাই তাহলে হয়তো আমি মাজার নিচ থেকে পুরো পঙ্গু হয়ে যাব। পিজি হাসপাতালে ভর্তি করার পরে ওনারা বোর্ড বসিয়ে বলে যে সালমান তোমার এটা যদি ঠিক করতে হয় তাহলে ওখানে নতুন একটা হাড্ডি লাগাতে হবে, যেটা আমাদের নাম্বার 5, যেটা শুধু নতুনভাবে লাগাতে হবে। এটা অনেক রিস্কি একটা বিষয়, দেখা যাচ্ছে তোমার জীবন পর্যন্ত যেতে পারে। তো আমি বললাম স্যার তাহলে কী করা উচিত? বলছি তুমি আমাদের যেটা সম্ভব সেটা আমি চেষ্টা করব, কিন্তু তুমি দেশের বাইরে করো। ওনারা দেশের বাইরে রেফার করছে আমাকে। রাজশাহীতে জুলাই আন্দোলনে আহতদের তালিকায় সবশেষ গেজেটভুক্ত হয়েছেন 74 জন। গেজেট অনুযায়ী পুরো বিভাগের 8 জেলায়
মোট আহতের সংখ্যা 1093 জন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বেঞ্চের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত 7 জুলাই এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন আসামি পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আদেশের এই দিন ধার্য করেন। মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।